বন্ধুরা, যদি কখনো তোমার মনে হয় প্রেম শুধু উষ্ণতা আর হাসিকান্নার সরল সমীকরণ নয়, বরং একটা অন্ধকার রহস্য যা তোমার আত্মার গভীরে চিরকালের জন্য গেঁথে যেতে পারে, তাহলে এই কাহিনী তোমার জন্য। তোমার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই সত্য। কারণ শেষ না হলে তুমি কখনো জানতে পারবে না কেন সেই মেয়েটি রাতের গভীরে আমার নাম ধরে কাঁদছিল আর কেন তার শেষ চিঠিতে লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো তোমার কাছে আসব না। কারণ আমি জানি এই পৃথিবীতে তুমি একা নও, রাহুল গো। এই গল্প সম্পূর্ণ কপিরাইট ফ্রি। যে কেউ যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। আমার নাম রাহুল রায়, আমি এক মফস্বল শহরের সাধারণ ছেলে। কলেজের ফাইনাল ইয়ারে পড়াশোনা করি, কিন্তু বইয়ের গন্ধ আর ইতিহাসের নীরবতা আমাকে সবসময় টানত। আমাদের শহরে একটা পুরনো লাইব্রেরি ছিল, যা ব্রিটিশ আমলের স্থাপত্যের নিদর্শন, যার প্রতিটি তাকে হাজারো রহস্যের নিঃশ্বাস। আমার প্রতিদিনের আশ্রয় ছিল সেই লাইব্রেরির কোণ। একদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল। লাইব্রেরিতে ঢুকে দেখি একটি মেয়ে একা বসে আছে একদম শেষ সারির বইয়ের তাকে হেলান দিয়ে। তার চোখে এক অদ্ভুত গভীর বিষণ্ণতা যা মুহূর্তেই আমার চোখ টেনে নিল। সে নিবিষ্ট মনে একটি পুরনো ডায়েরির মতো বইয়ের পাতায় কিছু লিখছিল। আমি অত্যন্ত সাবধানে তার পাশের চেয়ারটায় বসলাম। চেয়ারটা সামান্য শব্দ করতেই সে চমকে উঠল, যেন গভীর কোনো ধ্যান ভেঙে গেল। তার নাম প্রিয়া সেন। সে জানাল তার বাবা সম্প্রতি এখানে বদলি হয়ে এসেছেন, তাই তাদের পরিবার এই শহরে নতুন। তার গলায় ছিল এক আশ্চর্য মাধুর্য, কিন্তু সেই মিষ্টি সুরের নিচে চাপা পড়েছিল এক তীব্র, অব্দক্ত যন্ত্রণা। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি লিখছিলে প্রিয়া? সে শুধু হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক দীর্ঘশ্বাস লুকানোর ব্যর্থ চেষ্টা। কিছু না, কিছু পুরনো কথা, সে ফিসফিস করে বলল। আমি তার বিষণ্ণতা দূর করার জন্য কথা বলতে শুরু করলাম। আমাদের আলোচনা সাহিত্য থেকে শুরু করে জীবনের ছোট ছোট স্বপ্ন, সব ছুঁয়ে গেল। প্রিয়া হাসল, আর তার হাসিতে যেন লাইব্রেরির সেই স্যাঁতসেঁতে কোনায় এক ঝলক আলো জ্বলে উঠল। আমি অনুভব করলাম আমার ভেতরের এক অচেনা শূন্যস্থান যেন ধীরে ধীরে ভরে যাচ্ছে। তার চোখের গভীর কালো মণিতে আমি এক অজানা সমুদ্রের সন্ধান পেলাম, যেখানে আমি ডুবে যেতে প্রস্তুত ছিলাম। সে বিদায় নেওয়ার আগে বলল, আমি জানি না কেন, কিন্তু তোমার কাছে আসতে আমার ভয় করে না। সেই প্রথম দিন আমি বুঝলাম আমার গল্পটা শুরু হতে চলেছে, যা কেবল প্রেম নয়, তার চেয়েও বেশি কিছু। পরের দিন একই সময়ে আবার দেখা হল। প্রিয়া আমার হাতে একটি পুরনো, জীর্ণ মলাটের বই তুলে দিল, লাভ লেটার্স অফ দ্য পাস্ট। সে বলল, এটা তোমার জন্য। এটা আমার সবচেয়ে প্রিয় বই। আমি ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরলাম। রাতে কৌতূহলবশত বইটি খুলতেই আমার হৃৎপিণ্ড দ্রুত লয়ে ধুকপুক করতে শুরু করল। বইয়ের ভেতরে কোনো প্রেমিকের চিঠি ছিল না, ছিল প্রিয়ার নিজস্ব হাতের লেখা। প্রতিটি পৃষ্ঠার মার্জিনে, প্রতিটি লাইনের ফাঁকে আমার নাম রাহুল লেখা ছিল। আর তার পাশে ছোট ছোট নোট। রাহুল, তুমি যদি জানতে আমি কতটা তোমাকে ভালোবাসি, কিন্তু আমি বলতে পারব না। আমাদের ভালোবাসা একটা অভিশাপ, যা শুধু নীরবতা চায়। তোমার কাছে এলে আমার আত্মা শান্তি পায়, কিন্তু আমার শরীর কেঁপে ওঠে, কারণ আমি জানি এই মিলন ক্ষণস্থায়ী। আমি ভয় পাই রাহুল। তোমার আলোয় আমি পুড়ে যেতে চাই না, তাই দূরত্ব বজায় রাখি। আমার হৃদয় এক প্রবল ঝড়ে তোলপাড় হয়ে গেল। পরদিন লাইব্রেরিতে গিয়ে আমি সরাসরি প্রিয়াকে জিজ্ঞেস করলাম, এগুলো কি? তোমার হাতের লেখা কেন? তুমি কি লুকাচ্ছ? সে শুধু হাসল, তবে এবার সেই হাসিতে রহস্যের এক শীতল চাদর। সে বলল, তুমি বুঝবে একদিন, যখন অনেক দেরি হয়ে যাবে। আমি তার হাত ধরলাম। এবার সে হাত সরিয়ে নিল না, কিন্তু তার চোখ জলে ভরে গেল। টলটলে জলের দিকে তাকিয়ে আমার মন ভেঙে চুরমার হল। প্রিয়া, তুমি কাঁদছ কেন? কিসের অতীত তোমায় এভাবে তাড়া করছে? সে মাথা নেড়ে বলল, কিছু না, শুধু মনে পড়ে গেল আমার অতীতের সেই ভুলটা। আমি বারবার জানতে চাইলাম, কিন্তু সে কেবলই চুপ করে রইল। সেই নীরবতা যেন এক গভীর সমুদ্রের মতো আমাকে গ্রাস করতে চাইছিল। দিন গড়িয়ে গেল। লাইব্রেরির পিছনের ঘন গাছপালা ঘেরা বাগানটি আমাদের গোপন সাক্ষাতের স্থান হয়ে উঠল। সেই নিরিবিলি সবুজ পরিবেশে আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম। প্রিয়া আমার হাত ধরে বলত, রাহুল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটা বেশিদিন টিকবে না। আমাদের গল্পের একটা খারাপ সমাপ্তি অনিবার্য। আমি হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম সে রোমান্টিক নাটক করছে। কিন্তু তার চোখ যখন আবার জলে ভরে উঠত, আমার সন্দেহ জাগত। এক বিকেলে সে আমার কাঁধে মাথা রেখে খুব নিচু স্বরে বলল, রাহুল, আমার একটা ভয়ঙ্কর গোপন কথা আছে।
সেটা বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আমার কাছে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস, আমি তোমাকে হারাতে পারব না। আমি তার কপালে আলতো করে চুমু খেলাম, বললাম, কখনো না, প্রিয়া। আমি তোমার সাথে আছি, তোমার ভালোমন্দ সবকিছুর সঙ্গে। সে আমার বুকে মুখ লুকাল। আমি তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি তোমাকে বিশ্বাস করি, রাহুল। কিন্তু আমার ভাগ্যে বিশ্বাস নেই। সেই রাতেই আমার পুরনো ফোনটায় একটা অচেনা নম্বর থেকে মেসেজ এল। রাহুল, আমি প্রিয়া। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আজ রাতে আমাদের শেষ দেখা। বৃষ্টিতে ভিজে যাওয়া লাইব্রেরির পিছনে আসো। রাত 1-2টা। আমার বুক কেঁপে উঠল। এটা কিসের শেষ দেখা? আমি ছুটলাম। রাত তখন মধ্য গগনে, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। প্রিয়া দাঁড়িয়েছিল, তার হাতে একটা রক্তলাল গোলাপ, যেন ভালোবাসার শেষ প্রতীক। সে আমাকে এমন জোরে জড়িয়ে ধরল যে আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। তার শরীর ছিল বরফের মতো শীতল। আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি কাঁপছ কেন? সে বলল, রাহুল, আমার বাবা আমাকে এই শহর থেকে অনেক দূরে এক নিভৃত আশ্রমে নিয়ে যাচ্ছেন। আমি আর ফিরব না। কিন্তু আমি তোমাকে ভুলব না, কথা দিলাম। তার চোখ থেকে জল আর বৃষ্টির জল মিশে যাচ্ছিল। সে আমার হাতে একটি ভাঁজ করা চিঠি ধরিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, রাহুল, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে একটা কাজ করো। আগামীকাল রাতে ঠিক 1টায় লাইব্রেরির পুরনো তালাবন্ধ ঘরে আসো। সেখানে আমার জন্য অপেক্ষা করো। আমি আসব, যেভাবেই হোক। আমি অবাক হলাম, কিন্তু তার জন্য যে কোনো পাগলামি করতে প্রস্তুত ছিলাম। সে আমাকে শেষবারের মতো চুমু খেল, সেই চুমুতে ছিল তীব্র আবেগ আর গভীর মৃত্যুভয়। তারপর সে অন্ধকারে মিলিয়ে গেল। কাটা দিয়ে আমি লাইব্রেরির সেই পুরনো তালাবন্ধ ঘরটার সামনে দাঁড়ালাম। ঘরটা বছরের পর বছর ধরে ব্যবহৃত হয়নি। তালা ভেঙে আমি ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, ধুলোর পুরো আস্তরণ আর পুরনো কাঠের পচা গন্ধ। আমি দেয়ালে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলাম। ঘড়িতে একটা বাজল, 2টো বাজল। প্রিয়া এল না। আমার মন অভিমানে ভরে গেল। সে আমাকে ঠকিয়েছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। বাইরে কোনো বাতাস ছিল না, কিন্তু দরজা খোলার শব্দে একটা চাপা আর্তনাদ যেন ঘরের নীরবতা ভেঙে দিল। একটি ছায়ামূর্তি ঢুকল। প্রিয়া। তার হাতে একটা মোমবাতি, যার আলোয় তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে লাগছিল। সে আমার কাছে এল। তার পা যেন মেঝে ছুঁয়ে যাচ্ছিল না, বাতাসে ভাসছিল। সে আমার হাত ধরল, তার হাত ছিল বরফের চেয়েও ঠান্ডা, কঠিন। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি করছো এখানে? এত দেরি কেন করলে? সে হাসল। সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল এক অদ্ভুত শীতলতা। রাহুল, আমি তোমাকে কিছু বলতে চাই। একটা সত্য যা এতদিন লুকিয়ে রেখেছি। সে আমার হাত চেপে ধরল। রাহুল, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আর বেঁচে নেই। আমার শরীর কেঁপে উঠল। আমি বললাম, এগুলো কি বলছ? অসুস্থ হয়ে গেছ তুমি? সে মাথা নেড়ে বলল, আমার বাবা আমার মৃত্যু লুকিয়ে রেখেছেন। আমি গত মাসে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টে মারা গেছি। তিনি চাননি কেউ জানুক আমি এই শহরে ছিলাম বা তোমাকে ভালোবাসতাম। আমি চিৎকার করে উঠলাম, তুমি মিথ্যে বলছ। আমি প্রতিদিন তোমার সাথে কথা বলেছি। সে আমার গালে হাত রাখল। তার স্পর্শ হিমশীতল। হ্যাঁ, রাহুল। আমার আত্মা তোমার কাছে আসে। প্রতিদিন লাইব্রেরিতে, বাগানে আমি তোমার সাথে কথা বলি, তোমাকে দেখি। কিন্তু তুমি আমাকে দেখতে পাও না। তুমি যার সাথে কথা বলতে, সে ছিল। হঠাৎ তার কথা থেমে গেল। তার চোখ দুটি স্থির হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তুমি আমাকে ভুলে যাও, রাহুল। আমি ফিরে আসতে পারব না। আমি কাঁদতে লাগলাম। আমার কান্না জমাট বাঁধল না, তীব্র এক আক্ষেপে পরিণত হল। আমি বললাম, না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। সে আমাকে জড়িয়ে ধরল। তার শরীরের শীতলতা আমার শিরায় শিরায় প্রবেশ করল। তারপর আমার চোখের সামনেই তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগল, যেন কুয়াশা। সে কানে কানে ফিসফিস করে বলল, রাহুল, আমি সবসময় তোমার পাশে থাকব। কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমি তোমার ছায়া হয়ে গেছি। লাইব্রেরির কেয়ারটেকার আমাকে ঘরের মধ্যে অজ্ঞান অবস্থায় পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, কাল রাতে তুমি কার সাথে এত কথা বলছিলে? কার নাম ধরে কাঁদছিলে? আমি অবাক হয়ে বললাম, প্রিয়ার সাথে।
তিনি হেসে বললেন, প্রিয়া তো গত মাসে মারা গেছেন। তার বাবা মা তো শ্রাদ্ধ করে ফেলেছেন। তিনি আমাকে প্রিয়ার একটি ছবি দেখালেন। ছবিতে দেখা মেয়েটিই ছিল সে, যার সাথে আমার পরিচয় হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমার পাশে এসে দাঁড়াল একটি মেয়ে, হুবহু প্রিয়ার মতো দেখতে। কেবল তার চোখে সেই বিষণ্ণতার বদলে ছিল এক স্নিগ্ধ হাসি। তার নাম নীলা সেন। নীলা আমার কাছে এসে বলল, রাহুল, আমার বোন প্রিয়া তোমাকে সত্যিই ভালোবাসত। সে মারা যাওয়ার আগে আমাকে বলেছিল তুমি যেন তার জায়গায় আমাকে ভালোবাসো। আমি আকাশ থেকে পড়লাম। তুমি তুমি প্রিয়া নও, তুমি নীলা। নীলা হাসল। না, আমি নীলা। আমরা যমজ ছিলাম। কিন্তু প্রিয়া ছিল আমার চেয়ে অনেক বেশি সাহসী, অনেক বেশি আবেগী। আমি তার মৃত্যুর খবর পাওয়ার পর তার ডায়েরি খুঁজে পাই, যেখানে তোমার নাম ছিল। আমি বুঝতে পারি তুমি না এলে প্রিয়ার আত্মা শান্তি পাবে না। তাই আমি এখানে আসি, তার ডায়েরির লেখাগুলো মুখস্থ করে তার ভূমিকায় অভিনয় করি, যাতে সে শেষবারের মতো শান্তি পায়। আমি নীলাকে জড়িয়ে ধরলাম। কিন্তু আমার মনে প্রিয়ার কথা ঘুরছে। আমি বুঝতে পারছিলাম প্রিয়া আমার পাশে নেই। সে সত্যিই চলে গেছে। আমি নীলাকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু প্রিয়াকে কখনো ভুলব না। নীলা হাসল। আমি জানি প্রিয়া আমাদের দুজনকে আশীর্বাদ করছে। তাদের পরিবারের সম্মতিতে আমরা নতুন জীবন শুরু করলাম। কিন্তু গল্পের এখানেই শেষ ছিল না। আমি যখন নীলার পাশে গভীর ঘুমে মগ্ন, তখন আবার সেই আর্তনাদ শুনলাম, রাহুল, রাহুল। আমি চোখ খুললাম। প্রিয়া আমার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখটা এবার আরও বেশি ফ্যাকাশে, তার চোখ যেন দুটি জ্বলন্ত কয়লা। রাহুল, তুমি নীলাকে ভালোবাসো? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তুমি আমার। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তুমি কি চাও প্রিয়া? চলে যাও। আমি বেঁচে আছি, তুমি মৃত। প্রিয়া বিকট শব্দে হাসল। সেই হাসিতে ঘরের কাজ কেঁপে উঠল। তুমি ভুল করছ রাহুল। তুমি আসলে মৃত। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? প্রিয়া এবার আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, সেই অ্যাক্সিডেন্টে যেদিন প্রিয়া মারা যায় সেদিন তুমিও ছিলে। তুমি তাকে বাঁচাতে গিয়েছিলে, আর তখনই তোমার মৃত্যু হয়। আমি প্রিয়া এখন বেঁচে আছি তোমার শরীরের মধ্যে। আমার মাথা ঘুরতে শুরু করল। না, এটা সম্ভব নয়। প্রিয়া বলল, হ্যাঁ রাহুল, তুমি মৃত। তোমার আত্মা সেই রাতে আমাদের ভালোবাসার প্রতীক সেই পুরনো লাইব্রেরির ঘরে আটকে গিয়েছিল। আমি তোমার শরীরে ঢুকে পড়েছি, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারতাম না। তুমি প্রতিদিন যাকে দেখছ সে নীলা নয়। সে আমি, প্রিয়া, তোমার শরীরের ভেতরের প্রিয়া। নীলা তোমাকে ভালোবাসে, কিন্তু আমি তোমাকে ছাড়ব না, কারণ আমি তোমার শরীরকে আমার আশ্রয় বানিয়েছি। আমি বিছানা থেকে লাফিয়ে উঠে দৌড়ে বাইরে গেলাম। নীলা জেগে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, রাহুল, তুমি বুঝতে পারছ না? প্রিয়া তোমার শরীর দখল করেছে। সে তোমার আত্মাকে দুর্বল করে দিয়েছে। আমি তার সাথে লড়াই করব, আমি তোমাকে বাঁচাব। নীলা আমার হাত ধরল। তার স্পর্শ উষ্ণ, জীবনের স্পর্শ। আমি বুঝলাম নীলা বেঁচে আছে। আমি মৃত। আমি চিৎকার করে কাঁদলাম। পরের রাতে নীলা আমাকে আবার সেই লাইব্রেরির পুরনো ঘরে নিয়ে গেল। সেখানে একটি প্রাচীন জংধরা আয়না ছিল। নীলা বলল, এই আয়নায় প্রিয়ার আত্মা আটকে আছে। আমি যখন তার ভূমিকায় অভিনয় করতাম, তখন সে এই আয়না ব্যবহার করে আমাকে দেখতে আসত। এই আয়নাটাই তার শক্তির উৎস। যদি আমরা আয়না ভাঙি, তাহলে প্রিয়া তোমার শরীর থেকে বেরিয়ে চিরকালের জন্য চলে যাবে। আমি কাঁপছিলাম, কিন্তু নীলার চোখে ছিল এক দৃঢ়সংকল্প। আমরা আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ আয়নার ভেতরের প্রতিবিম্বে প্রিয়ার মুখ দেখা গেল। সে চিৎকার করছে, না রাহুল, তুমি আমাকে ছেড়ে যাবে না। নীলা পাথর তুলে আয়না লক্ষ্য করে ছুঁড়ে মারল। ধরাম! আয়না ভেঙে শত শত টুকরো হয়ে গেল। প্রিয়ার চিৎকার থেমে গেল। আমার শরীরে এক প্রবল ঝাঁকুনি অনুভব করলাম, যেন আমার ভেতর থেকে কেউ একজন ছিটকে বেরিয়ে গেল। আমার শরীর হালকা লাগল, মনে হলো আমি যেন আবার নিজের শ্বাসপ্রশ্বাস নিতে পারছি। আমি বুঝলাম আমি ফিরে এসেছি, আমি বেঁচে আছি। নীলা আমাকে জড়িয়ে ধরল। রাহুল, তুমি ফিরে এসেছ। আমি নীলাকে চুমু খেলাম। বললাম, হ্যাঁ, প্রিয়া চলে গেছে, কিন্তু তার আত্মা আমাকে একটা সত্য শিখিয়ে গেল।
ভালোবাসা কখনো মরে না, কেবল রূপ বদলায়। আমরা একসাথে থাকা শুরু করলাম। কিন্তু বন্ধুরা, এই গল্প এখানেই শেষ নয়। একদিন সকালে ঘুম থেকে উঠে নীলা দেখল আমার বাম হাতে প্রিয়ার হাতের লেখার মতো একটি ট্যাটু, আরপি, চিরকালের জন্য গু। নীলা অবাক হল, কিন্তু আমি মনে করলাম প্রিয়ার স্মৃতি হিসেবে হয়তো এটা কোনো দুঃস্বপ্ন ছিল। কিন্তু আসল টুইস্ট লুকিয়েছিল নীলার সেই প্রাচীন আয়না ঘির টুকরোগুলোর মধ্যে। নীলা যখন লাইব্রেরির ঘর পরিষ্কার করছিল, তখন সে দেখল ভেঙে যাওয়া প্রতিটি আয়নার টুকরোর মধ্যে তার মুখ নয়, প্রিয়ার মুখ দেখা যাচ্ছে। প্রতিটি টুকরোয় প্রিয়া হাসছে, এক বিজয়ী হাসি। আর সবচেয়ে বড় সত্য, অ্যাক্সিডেন্টের রাতে প্রিয়া মারা গেলেও নীলাও মারা গিয়েছিল প্রিয়াকে বাঁচাতে গিয়ে। প্রিয়ার আত্মা রাহুলের শরীর দখল করেনি, সে যা বলেছিল তা ছিল কেবলই মিথ্যা। আসলে রাহুল নিজেই মৃত। সেই রাতে রাহুল যখন প্রিয়াকে বাঁচাতে যায়, তখনই তার মৃত্যু হয়। প্রিয়া নয়, বরং রাহুলের আত্মা লাইব্রেরির ঘরে আটকে গিয়েছিল। আর নীলা, প্রিয়ার যমজ বোন, যে আসলে প্রেতাত্মা ছিল, সেই প্রিয়ার ডায়েরির সূত্র ধরে রাহুলের আত্মাকে শান্তি দেওয়ার নামে এই খেলাটা শুরু করেছিল। সে রাহুলের আত্মাকে বোঝায় যে সে নীলা, আর প্রিয়া তাকে ছাড়ছে না। নীলা যখন আয়না ভাঙে, তখন প্রিয়া নয়, রাহুলের আত্মা চিরকালের জন্য সেই আয়নার টুকরোগুলোয় আটকে যায়। আর যে রাহুল এখন নীলার সাথে আছে, সে আসলে সেই অ্যাক্সিডেন্টে বেঁচে যাওয়া প্রিয়ার শরীর, যার মধ্যে নীলার আত্মা প্রবেশ করে রাহুলের মৃত আত্মাকে সান্ত্বনা দিচ্ছে। সুতরাং এখন যারা একসাথে আছে তারা হল নীলার আত্মা প্রিয়ার শরীরে এবং রাহুলের মৃত আত্মা আয়নার টুকরোগুলোতে। নীলা এখন প্রিয়ার শরীরে হাসে, কারণ সে জানে রাহুলকে সে ছাড়েনি, বরং তাকে নিজের করে নিয়েছে চিরকালের জন্য। আর রাহুল, যে এখন আয়নার শত শত টুকরোগুলিতে বন্দী, সে শুধু দেখতে পায়, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো তোমার কাছে আসব না। কারণ এই পৃথিবীতে তুমি একা নও, রাহুল গো। কথাটির আসল অর্থ, সে একা নয়, সে এখন শত শত টুকরোগুলিতে বিভক্ত।